আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে একটি সুপ্রাচীন ইতিহাস রয়েছে অথবা বাংলাদেশের যে একটি রাজনৈতিক ইতিহাস রয়েছে, সেই ইতিহাস ঘাঁটলে আমরা দেখতে পাই ১৯৯০ সাল পরবর্তীতে কিন্তু বাংলাদেশে যে রাজনীতির চর্চা শুরু হয়েছে, সেখানে কিন্তু ক্ষমতার রদবদল, ক্ষমতার উত্থান-পতন খুবই স্বাভাবিকভাবে আমাদের নজরে আসে। এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি এই বিষয়টি আমরা লক্ষ্য করি, তাহলে রাজনৈতিক দিক থেকে এটি খুবই স্বাভাবিক এবং সহজাত একটি বিষয়। তবে এই যে ক্ষমতার রদবদল বা ক্ষমতার পরিবর্তন, এই ক্ষমতার পট পরিবর্তন হওয়ার কিছুদিন পর্যন্ত কিন্তু একটি জিনিস খুব ঢালাওভাবে লক্ষ্য করা হয়। সেটি হচ্ছে যারা ক্ষমতা দখল করেন বা ক্ষমতা পেয়ে বসেন, তারা কিন্তু ক্ষমতায় যারা থাকেন না অথবা যারা ক্ষমতাচ্যুত হন, তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশাসনিক জটিলতায় ফেলেন। বিভিন্ন ধরনের মামলা, হামলা সহ ইত্যাদি ব্যাপক বিষয় কিন্তু তখন রাজনৈতিক একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়ায়। তবে এই বিষয়টি কিন্তু আ দীর্ঘদিন চলমান থাকে না। শীর্ষস্থানীয় পর্যায়ে কিছু রাজনৈতিক মামলা চলমান থাকলেও দেশের অভ্যন্তরীণ যে রাজনৈতিক পরিবেশ, সে রাজনৈতিক পরিবেশটা কিন্তু ধীরে, ধীরে স্বাভাবিক হতে শুরু করে। এবং বিগত ১৫ বছর যে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ক্ষমতায় ছিল, তাদের শাসনামলেও কিন্তু আমরা এই বিষয়টি খুব ঢালাওভাবে লক্ষ্য করেছি। এবং সেই সময়ে বিএনপি ছিল সবচেয়ে বড় বিরোধী দল। সাধারণত আওয়ামী লীগ এবং বিএনপি এ দুটি হচ্ছে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে ১ম সারির। তো যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন ১ম অবস্থায় কিন্তু বিএনপির নেতাকর্মীদের উপর বিভিন্ন ধরনের প্রেক্ষাপট এবং সময়ের প্রেক্ষিতে নানা ধরনের মামলা, হামলা, প্রশাসনিক জটিলতার সৃষ্টি করলেও পরবর্তীতে কিন্তু একটি ব্যালেন্সিং রাজনীতিতে এই দেশের অভ্যন্তরীণ রাজনীতি পরিচালিত হতে শুরু করে। এবং বিএনপি তাদের যে একটি রাজনৈতিক ভাবধারা ছিল, সেটি কিন্তু ক্রমশই পরিচালনা করতে সক্ষম হয়। এবং কিছু, কিছু জায়গায় রয়েছে যেখানে সাধারণত আওয়ামী লীগের উপরে গিয়ে বা আওয়ামী লীগের সাথে টক্কর দিয়ে পেরে ওঠেনি সেই সময়ে বিএনপি, এবং সেখানে বেশ জটিলতা সৃষ্টি হয়েছে। তবে বাংলাদেশের অধিকাংশ জায়গায় উপজেলা শহরগুলোতে যে একটি রাজনীতি তখনকার সময়ে ছিল, সেটি কিন্তু বাংলাদেশের রাজনীতির ইতিহাসকে কোনোভাবেই বিকৃত করেনি। অর্থাৎ সেখানে সৌহার্দ্যপূর্ণ রাজনীতি ছিল, সম্প্রীতিপূর্ণ রাজনীতি ছিল, অথবা রাজনীতি থেকে যে একদম নিশ্চিহ্ন করার একটি পায়তারা বা প্রক্রিয়া, সেটি কিন্তু সেই ১৫ বছরে আমরা লক্ষ্য করিনি। তবে হুট করে বাংলাদেশে কি এমন হয়ে গেল যে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার সাথে, সাথে আওয়ামী লীগের উপর এত ব্যাপক পরিমাণে নির্যাতন, নিপীড়ন, দমন শুরু হলো? যদিও বর্তমানে দেশ অন্তর্বর্তীকালীন সরকারের হাতে রয়েছে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে কাজ, সেই কাজ অনুযায়ী কিন্তু দমন, নিপীড়ন করাটা একান্তভাবেই তাদের কার্যক্রমের মধ্যে পড়ে না। কেন বলছি তাদের কার্যক্রমের মধ্যে পড়ে না, সেই বিষয়ে আমি একটু পরে যাচ্ছি। তার আগে বলে নিই, সাধারণত অন্তর্বর্তীকালীন সরকারের পটভূমি এসেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল, সেই ছাত্র আন্দোলনের মাধ্যমে। এবং সেই ছাত্র আন্দোলনে কিন্তু ছাত্ররা তাদের কোটা বিরোধী যে আন্দোলন ছিল, সেটিকে ক্রমান্বয়ে একসময় এক দফা দাবিতে নিয়ে চলে যান, এবং গণভবনের দিকে তাদের যে একটি লং মার্চ ছিল, সেই লং মার্চের মাধ্যমে গণভবনে ঢুকে যান। এবং প্রাণের ঝুঁকি থাকায় সাধারণত সেই সময়কার যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, উনি উনার যে জীবন রয়েছে সেই জীবনকে বাঁচানোর তাগিদে কিন্তু সেফ এক্সিট নেন এবং বর্তমানে ভারতে অবস্থান করছেন। তবে এখানে আওয়ামী লীগ সরকার যে আন্দোলন সমূহ হয়েছিল, সেগুলো থামানোর জন্য বিভিন্ন ধরনের প্রশাসনিক শক্তি দেখিয়েছিল।
এবং সেই সেই সময় কিন্তু সেই প্রশাসনিক শক্তিসমূহ কতটুকু সফল হয়েছে বা কতটুকু ব্যর্থ হয়েছে এর বর্ণনা কিন্তু আপনারা সবাই জানেন। এ বিষয়ে আমার আর বর্ণনা দেওয়ার প্রয়োজন নেই। তবে একটি জিনিস এখানে লক্ষণীয় যে বিএনপি যারা দীর্ঘ ১৫ বছর অথবা আমি যদি জামায়াতের কথা বলি, যারা এই সুদীর্ঘ রাজনীতির ইতিহাসে কখনো এককভাবে ক্ষমতায় যেতে পারেনি, সেই তারাও কিন্তু এই ১৫ থেকে ১৬ বছর ব্যাপক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। বিশেষ করে প্রশাসনিক জটিলতা। এবং এই প্রশাসনিক জটিলতা, মামলা মোকদ্দমাগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু সংঘটিত হয়েছে। যার প্রেক্ষিতে তারাও কিন্তু অনেকটাই ভিকটিম এবং সবথেকে বেশি যারা নির্যাতিত হয়েছে তারা হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। তো বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের উপর যে নির্যাতনগুলো চলছে, দমন নিপীড়ন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, সেগুলো যদি বিএনপি করত অথবা বিএনপি সরকার গঠন করার পরে করত, তাহলে কিছুটা হলেও কিন্তু এটি অভ্যন্তরীণ রাজনীতির যে একটি গেড়াকল বা ইতিহাস আমাদের রয়েছে সেটির মধ্যে কিন্তু চলে যেত। আবার জামাত যদি এই বিষয়টা করত, তাহলেও কিন্তু ঠিক একইভাবে আমাদের অভ্যন্তরীণ রাজনীতির যে একটি গেড়াকল রয়েছে বা অভ্যন্তরীণ রাজনীতির যে প্রেক্ষাপট সমূহ রয়েছে তার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেত। আওয়ামী লীগ সরকার যে আন্দোলনগুলোকে দমিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের প্রশাসনিক জটিলতা সৃষ্টি করেছে অথবা রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করে ছাত্রছাত্রীদের উপর যে একটি প্রশাসনিক বর্বরতা চালিয়েছে, সেটির যে একটি প্রভাব, সেই প্রভাব অনুযায়ী কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন আওয়ামী লীগের, তাদের উপর কিন্তু মামলা দায়ের করেছে এবং সেটা শেখ হাসিনা থেকে শুরু করে প্রত্যেক এমপি, মন্ত্রী, সাবেক থেকে বর্তমান যারা ছিলেন আওয়ামী লীগের সেই সময়ে অর্থাৎ শাসন আমলে, তাদের উপর কিন্তু করেছে। তবে তাদের যে এই মামলা মোকদ্দমা অথবা ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার যে ঘটনাগুলো ঘটিয়েছে আন্দোলনকে সীমিত করার জন্য অথবা অনেক সময় জাতীয় সম্পদ রক্ষার্থে আওয়ামী লীগ সরকার হিসাবে যে দায়িত্ব পালন করার কথা সেগুলা করেছে। এটা শুধু আওয়ামী লীগ সরকার হলেই করতো না। এখানে যদি বিএনপি সরকারও থাকতো ক্ষমতায় অথবা জামাতের সরকারও যদি ক্ষমতায় থাকতো, তাহলে পরিস্থিতি এরকম আকার ধারণ করলে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য স্বাভাবিকতই প্রশাসনিক ভাবে এই সকল ব্যবস্থা গ্রহণ করত। তবে এই আন্দোলনের মধ্যে অনেক কিছুই আছে যা জল ঘোলা করার মতো বিষয় এবং যার খুলস বা মুখোশ এখনো উন্মোচন করা সম্ভব হয়নি। এগুলোর মধ্যে অনেক রহস্য রয়েছে, অনেক সত্য রয়েছে, অনেক মিথ্যা রয়েছে, যেগুলা অদূর ভবিষ্যতে আদৌ যাচাই করে পূর্ণাঙ্গ রূপে বের হয়ে আসবে কি আসবে না সে বিষয়ে কিন্তু বিশ্লেষকদের মধ্যে সন্দেহ রয়েছে। তবে এদিকে কথা না বাড়িয়ে আমি যে প্রসঙ্গতে কথা বলছিলাম সেটি হচ্ছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দ্বারা ক্ষমতায় আসা যে একটি অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাজ হচ্ছে দেশের যে সংস্কার সাধন করা প্রয়োজন সেটি লিখিতভাবে হোক, দাপ্তরিকভাবে হোক অথবা প্রশাসনিকভাবে হোক, সেই সংস্কার কাজগুলো তারা করবে এবং একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে একটি নির্বাচনী সরকার বা গণতান্ত্রিক ভাবে একটি নির্বাচনী সরকার বাংলাদেশের জনগণকে উপহার দেবে। কিন্তু সেটি না করে বা সেই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টিপাত আমরা খুবই কম দেখতে পাচ্ছি এবং সবথেকে বেশি যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আওয়ামী লীগের উপর দমন, নিপীড়ন, নির্যাতন, মামলা, হামলা। এই যে রাজনৈতিক দমন নিপীড়নগুলো হচ্ছে, সেই সাথে আওয়ামী লীগ যে রাজনৈতিক সংগঠনটি রয়েছে তাদের বিভিন্ন ইতিহাস বা প্রেক্ষাপট মুছে দেওয়ার যে একটি চেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন প্রেক্ষাপটে চালিয়ে যাওয়া হচ্ছে,
এটি কিন্তু সচরাচর রাজনৈতিক পরিবেশকে সুস্থ না রেখে বরঞ্চ অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন নয় যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে হারিয়ে গেছে বা বিলীন হয়ে গেছে। এটি মনে রাখতে হবে বাংলাদেশের রাজনীতির ইতিহাস অনুযায়ী আওয়ামী লীগ যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল আজ হোক কিংবা আরো দীর্ঘ ৫ বছর হোক, ধরে নিলাম ১৫ বছর হোক, তারপরও কিন্তু তাদের রাজনীতির যে পটভূমি রয়েছে, তাদের যে নেতাকর্মী রয়েছে, তাদের যে সকল ফাউন্ডিং সিস্টেম সমূহ রয়েছে রাজনীতি করার জন্য, সেগুলাকে পুঁজি করে, সেগুলাকে সঞ্চয় করে তারা কিন্তু রাজনীতির মাঠে ফিরে আসবে। কিন্তু এই যে বর্তমান প্রেক্ষাপট সমূহ বা বর্তমানে করা কাজগুলো, আমি বলবো এক ধরনের হিংসাত্মক মনোভাব তৈরি করছে বা প্রতিহিংসার জন্ম দিচ্ছে। এখন কোনো কারণে যদি আওয়ামী লীগ আজকে ক্ষমতায় আসুক বা কালকে আসুক, অথবা ধরলাম আরো ১০ বছর পরে যদি কোনোভাবে ক্ষমতায় চলে আসে, তাহলে এই যে তাদের সাথে ঘটে যাওয়া যে সকল ঘটনাসমূহ এখন চলমান রয়েছে, এবং যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন, অর্থাৎ যাদের ঘটনাগুলো ঘটানোর কথা ছিল না, তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন এবং এই আওয়ামী লীগকে পঙ্গু করে রাখার জন্য বিভিন্ন ধরনের কাজকর্ম করে যাচ্ছেন। আমি প্রথমেই বলেছি, ইতিহাস মুছে ফেলা থেকে শুরু করে আওয়ামী লীগের রাজনীতির পথসমূহ বন্ধ করা পর্যন্ত যে সকল কাজ সংঘটিত হচ্ছে, সেগুলা যে প্রতিহিংসার জন্ম দিচ্ছে এবং তা যে বহু রূপে বা বহু গুণে আবার যারা করছেন তাদের উপরই প্রতিফলিত করবে না আওয়ামী লীগ, এটারও কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বা বাংলাদেশের রাজনীতির ইতিহাস অনুযায়ী আপনি আমি কেউই কোনোভাবে লিখিত গ্যারান্টি দিতে পারবো না। সুতরাং আমি যেটি মনে করি সেটি হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের যে গুরুদায়িত্ব রয়েছে, সেই গুরুদায়িত্ব সংস্কার করা, দেশের নাগরিকদের নিরাপত্তা প্রদান করা এবং অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো করা প্রয়োজন, সেই বিষয়গুলো যত তাড়াতাড়ি সম্ভব করে একটি সুষ্ঠু নির্বাচন যদি উনারা প্রদান করেন এবং সেই নির্বাচনে যদি একটি সরকার গঠন করতে উনারা সহযোগিতা করেন, সেই কাজটি হবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে যে সরকার গঠিত হবে, তারা আওয়ামী লীগের সাথে কি করবে না করবে সেটা একান্তই তাদের উপর ভিত্তি করে বা তাদের রাজনৈতিক মতাদর্শ অথবা তাদের রাজনৈতিক যে চালিকা শক্তি রয়েছে সেটার উপর ভিত্তি করে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যে কাজগুলো করছে বা করাতে বাধ্য করছে, এগুলা প্রকৃতপক্ষে অন্তর্বর্তীকালীন সরকার আসলে করছে, নাকি অন্তর্বর্তীকালীন সরকার কারো ইন্ধনে বা ইশারায় করছে, এটাও কিন্তু বোঝা অনেকটা দুরূহ হয়ে দাঁড়িয়েছে। তবে কারো ইশারা ইঙ্গিতে বাহ্যিকভাবে করলেও আমরা যেটি দেখতে পাচ্ছি সাধারণ দৃষ্টিতে, সেটি অন্তর্বর্তীকালীন সরকারের উপরে কিন্তু আঙুল উঠাচ্ছে বা দোষারোপ করছে। তবে এখানে যে বিষয়টি প্রশ্ন হিসেবে আসবে সেটি হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে কর্মকাণ্ডগুলা হয়েছে, তার প্রভাবে হয়তোবা এই কাজগুলো হচ্ছে। আমি বলবো এই বিষয়টি সম্পূর্ণ অযৌক্তিক। কারণ এই কোটা আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকার যে কাজগুলো করেছে, সেগুলাকে ন্যায়সঙ্গতভাবে বিচারিক প্রক্রিয়ায় বা বিচারের আওতায় এনে একটি সুষ্ঠু ধারায় নিয়ে যেতে হবে। এবং নির্বাচন পরবর্তী যে সরকার গঠিত হবে, তাদেরও এটি নজরে রাখতে হবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যেহেতু আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং একটি গণঅভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, সুতরাং তাদের যে বিচারিক প্রক্রিয়া রয়েছে সেটিকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা। এবং এটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলে কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছেন, তাদের সাথে কিন্তু আওয়ামী লীগের যে বিশাল একটি প্রতিহিংসার সৃষ্টি হচ্ছে, সেটি পুনরাবৃত্তি হবে না। এবং বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট অনুযায়ী যদি প্রতিহিংসা পরায়ণ রাজনীতিটা
বন্ধ হয়ে যায়, তাহলে গণতন্ত্র সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হবে এবং তার চালিকা শক্তি অনুযায়ী আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন বা জামাত বলেন অথবা অন্যান্য ছোটখাটো যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা তাদের অধিকারসমূহ থেকে বঞ্চিত হবে না এবং সেই সাথে সাথে দেশের আপামর জনসাধারণ সুখে এবং শান্তিতে কিন্তু বসবাস করতে পারবে।